কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি কমেন্টগুলো সরিয়ে দিলাম, নাহলে অনেকগুলো কমেন্ট দিয়েছিলাম। গুড মর্নিং। একটা জিনিস বলবো, প্রথমে একটা সিরিয়াস আলোচনা করি। আমি দেখো এগুলো খেয়াল করিনি। কেন করিনি? আমি প্রথমত লাইভের মধ্যে কখনোই যে কমেন্ট পড়া বা লাইন বাই লাইন কমেন্ট আমার পড়া হয় না, কিন্তু আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ে এবং ফলো করে এবং সেগুলো নিয়ে নিজের কাছে রাখে। দেখো আমি তো অবশ্যই কমেন্টগুলো চিপকে দেবো, তাছাড়াও কমেন্টগুলো করেছে দেখো, ডেভিল বলে কোনো আইডি, 3টে ধারায় কেস হয়েছে আমার নামে, সেটা নিয়ে একটু কিছু বল রে পুতনা। আচ্ছা, তাহলে 3টে ধারায় দেখো আমার লাইভটা, এই লাইভটার মধ্যে ইয়ে করেছে। তা 3টে ধারায় যে কেস হয়েছে আমি জানি না, কে জানে? নিশ্চয়ই ওর প্রেমিক জানবে, তাই না? কারণ হয় প্রেমিক জানবে, নয় দালাল জানবে। কিন্তু কতটা এদের তাড়াহুড়ো যে না আমাকে জানানোর জন্য লাইভে চলে এসেছে। আচ্ছা, ডাইরেক্ট 24 তারিখে যে তুই জেলে ঢুকবি সেটা সবাইকে বল। ডাইরেক্ট জেলে ঢুকে যাব? কী করেছি আমি যে ডাইরেক্ট জেলে ঢুকে যাব? তার মানে ভাবো আমাকে নিয়ে কতটা জ্বালা এদের, কতটা জ্বালা যে আমি ডাইরেক্ট জেলে ঢুকে যাব। আচ্ছা, তারপরে দেখো লিখেছে তোর নামে যে কেস ফিল হয়েছে সেটা একটু বল, তাও আবার 3টে ধারায়। কি করে বলবো যে আমার নামে কেস ফাইল করেছিস? তোরা তোরা কেস ফাইল করবি, আর আমি কি চুরি পরে বসে থাকবো? হ্যাঁ, যদিও আমি চুরি টুরি পরে থাকি, তোরা করবি আর আমি কিচ্ছু করব না? হ্যাঁ, তখন পুরো টেনে নিচে নামাবো। এখন তো কি বিষয়, কেমন বিষয় সেটা তো আমি জানি না, শুধু শুনলাম এখানটায় লেখাগুলো। আমি দেখো আমি কালকে ব্যস্ত ছিলাম, পাঠিয়েছে আমার ভিউয়ার্স, সেই কারণে আমি তোমাদেরকে এগুলো পুরো দেখো স্ক্রিনশট, এগুলো পুরো স্ক্রিনশট আমার সেদিনকে লাইভের মধ্যে যে কমেন্টগুলো করেছে সেই কমেন্ট সম্পর্কেই কিন্তু এর ভিতরে সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছে। কারণ আমি সেই সময় দেখিনি। দেখো আরেক জায়গায় লিখেছে, দেখো দেখতে পাচ্ছ, আরেক জায়গায় লিখেছে যে এই পুরোটা এই পুতনা তোর এই বাড়িটার জন্য, কি বাড়ানিটার জন্য শেষ পর্যন্ত থাক, আর কতদিন ওয়েট কর, আর কটা দিন ওয়েট কর, জাস্ট কটা দিন, তোর কি হাল হবে তুই নিজেই জানিস না। একদমই আমি চাই যে আমার হালটা কি হয় আমি সবাইকে দেখাতে, যে নোংরামি করার পরও সে আরেকটা মানুষকে কতটা থ্রেট দিতে পারে, ওপেন প্ল্যাটফর্মে থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আমাকে মুখ বন্ধ করার চেষ্টা করছে। সে 3টে ধারায় যা যা কেস হবে, যা যা যেমন যেমন করে সে মন চাইবে আমার নামে কেস করুক, কেস সে করবে। তারপরে আমি আমার এখানকার উকিল নিয়ে যাব, অবশ্যই যাব, কারণ কেস সে করবে, আমার উকিলও তো থাকবে তার সাথে, তাই না? দেখো ঠিকানা, এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে এই যে ফেক আইডি করে ওরা যে আমার ঠিকানাটাকে রিভিল করছে সে সম্বন্ধে কি আমি কেস করব না? আমি আমার আমার চিন্তায় এইটা কে করতে পারে সেই মানুষটার অবধি আমি যাব না, খোঁজ বের করব না? এই আইডিটা সম্বন্ধে আমি খোঁজ বের করব না? সব বের করব। তোরাও এবার শুধু একটু অপেক্ষা কর। এই যে সোশ্যাল প্ল্যাটফর্মের ওপরে বসে বসে আমার নামে এই আইডি খুলে সেই আইডিটায় আমার ঠিকানা রিভিল করা হচ্ছে। ভাবো, কারোর ফোন নাম্বার রিভিল করলে যেমন কেস হয়, কারোর ঠিকানাও এরকম ওপেন প্ল্যাটফর্মে রিভিল করলে তার এগেনস্টও কেস হয়। একটা অ্যাকচুয়ালি জানো তো আমরা কি, আমরা কাজ করার জন্য এসেছি, কাজ করব, মজা নেব, আনন্দ উপভোগ করব, আনন্দ দেব, এটা নিয়েই আমরা ব্যস্ত থাকতে বেশি ভালোবাসি। কিন্তু না, কিছু মানুষ আছে কোর্ট, পুলিশ, থানা, জেল, হাজত এগুলো পছন্দ করে। তা যে এগুলো পছন্দ করবে তার সাথে সেরকম, আমি যদি জেলে যাই নিশ্চয়ই আমার ভালোবাসার মানুষরাও আমার পাশে থাকবে। তারাও জানবে যে দেখো সত্যিকারের একটা নোংরামি করার পরেও সে কতটা দূর তার নোংরামিকে ঢাকার জন্যে কী কী না করতে পারে। এটা কিন্তু বাস্তব কথা। যখন কারোর দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন সে হাতে নাতে ধরা পড়ে যায়, তখন কিন্তু সে তার পিঠ বাঁচানোর জন্য অনেক অনেক কিছু করে। আমিও নয় নিজের মনকে সান্ত্বনা দেব যে হ্যাঁ, কোথাও না কোথাও এই ছেলেটার পাশে দাঁড়ানোর জন্য, এই ছেলেটাকে বাঁচানোর জন্যে আমাকে জেল খাটতে হয়েছে। সেটাকে আমি দুঃখ পাবো না, একদমই দুঃখ পাবো না। কারণ একটা মাকে যদি তার সম্মান ফিরিয়ে দিতে, একটা বাবাকে যদি তার সম্মান ফিরিয়ে দিতে, একটা ছেলেকে তার মান সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যে যদি আমাকে এক রাত কেন জেলে বাস করতে হয়, আমি অবশ্যই হাজতবাস করব। কারণ আমি জানবো যে আমার সেই হাজতে থাকার জন্যে
তার কারণে যে কিছু না কিছু মানুষ কিছু না কিছু যে মিথ্যেটা পেছনে ছিল সেই মিথ্যের সত্যিটা আজকে সকলের সামনে উঠে এলো, সকলের সামনে তুলে ধরতে পারলাম, সকলের সামনে। কারণ এটা আমার মনে হয় না যে কোনো খারাপ। মমতা ব্যানার্জিকেও জেলে হাজতবাস করতে হয়েছে, নেতাজি সুভাষকেও হাজতবাস করতে হয়েছে। আমাদের প্রত্যেকটা বড় বড় মানুষদেরকে তারা যখনই কোনো ভালো কাজ করতে গেছে তার জন্য তাদেরকে অবশ্যই বাধা এসেছে। যে কোনো ভালো কাজ করতে যাবা সেখানে ওই উল্টো দিক থেকে বাধা বিঘ্ন আসবেই আসবে। আমরা বিশ্বাস করো নোংরা কাজে নয়, আমরা চাইছিলাম যে না যতক্ষণ পারা যায়, দেখো আমার যে ব্যবস্থা হবে সেটা তো আমি জানি যে আমাকে নিয়ে অনেকেই অনেক রকমভাবে জালসাজি কারসাজি করছে। তার কারণ আমি কোথাও না কোথাও তাদের পথে বাধা হয়ে গেছি সন্দীপকে একঘরে করে দেওয়ার জন্যে। সন্দীপকে সে একঘরে করতে পারলো না, সন্দীপের ইনকাম বন্ধ করতে পারলো না, সন্দীপকে চোরের মতো মুখ লুকাতে হলো না। সন্দীপ সসম্মানে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও করছে, ওদেরকে মা বেটা আর এবং বাবাকে যেভাবে ওরা মানসিক নির্যাতন দিতে চেয়েছিল সেটা হলো না, যেভাবে সকলের সামনে ওদেরকে ছোট করতে চেয়েছিল সেটা হলো না। ওদের প্রত্যেকটা মুহূর্তেও যে তুলে ধরা হলো যে না এ নির্যাতিত নারী নয়, বরং এ নির্যাতন করেছে ওদের বাড়িতে, এ নির্যাতিত নারী নয়, ও এ নির্যাতন করেছে দিনের পর দিন, রাতের পর রাত, প্রত্যেকটা মুহূর্তে এ নির্যাতন করেছে ওদের ওপরে। সেটা আমরা প্রমাণ করে দিতে পেরেছি, সেটা আমরা হাতে নাতে সবার সামনে তুলে ধরতে পেরেছি। সেই কারণে আমার মুখ যাতে বন্ধ হয়ে যায়, আমি যাতে এদেরকে নিয়ে ভিডিও না করি বা এদের সত্যিটা তোমাদের সামনে তুলে না ধরি, সেটার জন্য প্রাণপণ চেষ্টা করবেই। ওর তরফে ও করবে, আমার তরফেও আমরা কি করব সেটা করব। এবার আমি জেলে গেলে যদি সবার খুশি হয়, সন্দীপের যদি ভালো হয়, বা সন্দীপের মায়ের যদি মান সম্মান ফেরে, বা সন্দীপ যদি সত্যিই সবার সামনে মাথা তুলে দাঁড়াতে পারে, আমি আমার ভাইয়ের জন্যে এতটুকু করতেই পারি, জেল খাটবো। যাও জেল কাটবো, তবুও মিথ্যা কথা বলবো না, তবুও মিথ্যের ভয় দেখিয়ে ওদেরকে একঘরে হয়ে থাকতে দেব না। ওরা কোনো সময় কোনো ভিডিওতে কোনো টাইমে আমি দেখিনি কোনো নেগেটিভ ভিডিও নামানো, মানুষকে নেগেটিভ বার্তা ছড়ানো, সংসার জীবন কেমন করে করতে হয় ওরা সেটাই দেখায়। মা বাবা মা সন্তানকে নিয়ে কী করে জীবন কাটাতে হয় তা সেটাই দেখায়। কোথাও ওর ভিডিওর ভিতরে কোথাও এমন ক্রিটিসাইজ করবে এরকম কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। তারপরেও দিনের পর দিন ওর চ্যানেলটাকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে এবং ওকে যথেষ্ট পরিমাণে খারাপ থেকে খারাপভাবে বদনাম করার চেষ্টা করছে। করুক, মানে এখানটায় রীতিমতো আমার ঠিকানাটাকে রিভিল করে দিয়ে, আমার ঠিকানাটাকে 10 জনের সামনে তুলে ধরে কীভাবে মানুষকে ছোট করার জন্যে, মানে কীভাবে এগুলো শুরু করা হয়েছে ভাবতে পারছো? তার মানে সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি ভিডিও করবে, নোংরামি ছড়াবে, তোমাকে বলতে গেলেই তুমি অনেক ধারা অনেকের ক্ষেত্রে অনেকভাবে লাগানোর চেষ্টা করেছে। সত্যি কি পেরেছে তার মুখ বন্ধ করে দিতে? বালিশের উপর উঠবি? সত্যি কি পেরেছে তার মুখ বন্ধ করে দিতে? না, পারেনি, পারবেও না। তেমনি আমারও মুখ বন্ধ করতে কেউ পারবে না। কোন দিক থেকে, মানে কতটা ভাবো যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা লাইন কীভাবে ছুটছে, যে কারণে আমাকে থ্রেট দেওয়ার জন্যে এইসব নোংরা। আমার অ্যাড্রেস রিভিল করছিস, কর। আমার অ্যাড্রেস রিভিল করলেও আমি চোর না যে কাঁথার নিচে খাটের নিচে লুকিয়ে থাকবো। তুই আমার অ্যাড্রেস রিভিল করবি, দেখ তো পজিটিভলি সব কটা মানুষ বরং আমার ঠিকানা জানবে, আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে, মিশবে, উঠবে, বসবে, কথা বলবে। প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে কথা বলতে চায়, আমার সাথে দেখা করতে চায়, আমার বাড়ি আসতে চায়। আমি এতই খারাপ হলে তাহলে সেই মানুষগুলো চাইবে? হ্যাঁ, এই যে কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখিস, কটা নেগেটিভ কমেন্ট দেখিস, যে কটা নেগেটিভ কমেন্ট করিস তুই করিস। এই ডেভিলই সব কটা নেগেটিভ কমেন্ট করে, ফেক আইডি খুলেছে, 8-10টা করে আইডি খুলে রাখে। দেখ আমাদের কিচ্ছু লাগে না, সতের ভাত অল টাইম, নুন ভাত খাবো তবু সতের ভাত খাবো। আমার এই একটাই আইডি, এটা জাসিমা থটস, জাসিমা শর্টস, বরং জাসিমা থটস আর জাসিমা শর্টস দিয়ে তো আমি কোথাও কমেন্ট সেভাবে করাই হয় না। যদি ওই চ্যানেলে কোনো সময় ভিডিও দিই তখন ওই চ্যানেল খোলা থাকলে তখন ওইখান থেকে কমেন্ট যায়। তাছাড়াও আমি খুব একটা কমেন্ট যে কোথাও করি না, আমি কমেন্টই করা ছেড়ে দিয়েছি।
তারপরে ফেক আইডির আমার প্রয়োজনই পড়ে না, প্রয়োজনই নাই। আমার যখনই অ্যাড্রেসটা মানে আমার ওই চ্যানেলটা যখনই তাদের কাছে যায় না, সাইবার ক্রাইম এবার যে কোনো অফিসে যখনই চ্যানেলটা যাবে, তখনই কিন্তু এই চ্যানেলটা আপ টু সব কিছু অ্যানালাইজ হয় বা সব কিছু ওদের তত্ত্বাবধানে থাকে। তখন তারাই বলতে পারবে এই ফোনটা থেকে কটা ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছে, এই ফোনটা থেকে কটা ইমেল আইডি ডিলিট করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু তাদের কাছে থাকে, সমস্ত কিছু। তা আমি তোর নাম্বারটা আমার কাছে আছে বলেছি না, তাছাড়াও তোমাদের যাদের যাদের কাছে ওর নাম্বারটা আছে অবশ্যই আমাকে আরেকবার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিও, যদিও আছে আমার কাছে আছে, সেই নাম্বারটা আমি এবার সাইবার ক্রাইমে দেবো, দিয়ে তুই তোর চ্যানেল থেকে কটা ফেক আইডি ক্রিয়েট করেছিস, আর সেই ফেক আইডিগুলো নিয়ে গিয়ে কোথায় কোথায় কমেন্ট করিস, কি ভাষা লিখিস, সমস্তটা এবার তোর ফেকগিরি তোর পাছার বাম্বু দিয়ে বের করব। মানে নোংরামি করছে এরা, ভয় দেখাচ্ছে আমাকে, ভাবো ওরা আমায় ভয় দেখাচ্ছে। অন্যায় করলে তার শাস্তি আছে, এটা আমিও জানি। অন্যায় করব, শাস্তি 100% আমায় পেতে হবে। হতেই পারে ওভার রিয়াক্টে কোনো সময় কোনো না কোনো সময় অন্যায় কোথাও না কোথাও করেছি, বলা যায় না। আমার বাপি বলে নিজের অন্যায় কখনো নিজে তুমি দেখতে পাবে না, তাই আমার অন্যায় আমি দেখতে পাইনি, হয়তো মহামান্য আদালত আমার অন্যায়টা দেখতে পাবে। তাই মহামান্য আদালত যখন আমার অন্যায়টা দেখতে পাবে, তখন আমি সেখানটায় গিয়েই সেই বিষয়টা তার সামনে ক্লিয়ার করব। যদি হ্যাঁ থাকে আমার অন্যায়, তাহলে অবশ্যই সেই অন্যায় মাসুল যেটা গোনার গুনতেই হবে আমার। আর যদি না থাকে অন্যায়, তাহলে কোনো ব্যাপার নেই, তোমাদের সামনে যেমন আমি আছি তেমনই থাকবো। কারণ আমার যতদূর সম্ভব আমি কোনো সময় কাউকে নিয়ে ভিডিও করি না। আমি যেগুলো করি সেগুলো আমার মনের কথা, আমার চিন্তাধারা, আমার হচ্ছে পারিপার্শ্বিক আনুষাঙ্গিক যেরকম বিষয়টা যে আমাদের সামনে তুলে ধরছে, তার উপর ভিত্তি করে আমরা যেটা দেখছি সেটাই মানুষের সামনে তুলে ধরছি, এর বাইরে আর কিচ্ছুটি না। তুই ক্যাঁতা চাপা দিয়ে ক্যাঁতার তলায় লুকিয়ে থাক, বুঝেছিস? ফেক, আসল চেহারা, আসল তোর আইডি আসল নিয়ে তোর বেরোনোর ক্ষমতা আছে? তুই যার সাথে থাকিস তার সাথে দেখাতে পারবি ক্যামেরা খুলে যে দেখো আমি কার সাথে আছি? তুই চোররা চুরি করে, চোররা সবসময় আইনের পেছনে থাকে, চোর ওই জন্য তুই এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর রিয়েল আইডি নিয়ে তুই তোর বলার ক্ষমতা আছে, তোর মুখ আছে? এটাকে যখনই খুলবো এই আইডিটা পুরো ফেক দেখবো, শুধু কয়েক মিনিটের জন্য ক্রিয়েট করেছে আমাকে কমেন্ট করার জন্য। যে ফেক হয় তার আবার কোনো রকমের দাম আছে নাকি রে মার্কেটে? হ্যাঁ, দাম আছে? লোকের বউ নিয়ে সংসার করার চিন্তা ভাবনা করিস, লোকের বউ চোর কবিতা চোর, তার আবার বড় বড় কথা। তোর ওই ল্যাঠা মাছ তুই নিজেই চটকাবি, সারাদিন রাত ওই ল্যাঠা মাছ চটকাবি আর ওই ওকে আমি তো নায়িকা বলে ওকে দেখাবি, রোজগার করবে, শুধু খাবি আর ক্যাতার নিচে ঘুমাবি। তো চলো বন্ধুরা, স্কিপ করো না, স্কিপ না করে আরও কিছু অংশ অবশ্যই আছে। ফেটেছে দালালের কিছু একটা ফেটেছে, তো সে ফাটা যখন ফেটেছে সেখান থেকে কিছু একটা বেরিয়েছে। তো এত কিষাণু চুষে খেলে বেরোবে না? এত কিষাণু চুষে খাস, যাবে কোথায়? তোর তো এমনি সহ্য হয় না, তোর তো শরীরে এমনিই নেই, तुझे आता ही नहीं, तेरा शरीर में नहीं, तुझसे होता ही भी नहीं, तू कुछ काम नहीं करता, आराम नहीं करता, सिर्फ तुझे चूसना पड़ता, तो तेरा तो बेरिए जाएगा ही। তো চলো স্কিপ করো না স্কিপ করে ভিডিওটা দেখো, কারণ আমাদের দালালের নাকি দালালের বরের কিছু होता ही नहीं, দালালের বরের कुछ आता ही नहीं, कुछ काम नहीं करता, आराम नहीं करता, उसे होता ही नहीं, वो छाना देता ही नहीं, वो पुनः प्रोटेक्शन करता ही नहीं, इसलिए और दालालेर बुक धुक पुक करता, लटा माछ सिर्फ शुद्ध देखता, और उस लटा माछ को उस जायगा में सिर्फ पूर्ण के लिए छटपट करता। মাই গড, এই গানটা আমাকে একজনে সেন্ড করেছিল, যে সেন্ড করেছি সে লিখবি গানটা কে সেন্ড করেছিল, বুঝেছিস? তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামতে ভরিয়ে দাও। এটা কি ঠিক হচ্ছে? আমাকে যে সোশ্যাল প্ল্যাটফর্মে থ্রেট দিচ্ছে, আর আমি যখন জেলে থাকবো তোমাদের কি ভালো লাগবে বলো? আমি তো এটা সিরিয়াসলি দেখিনি, এটা আজকে আমাকে ফোন করে
ফোন করে ভাই ফোনে আমাকে বলছে সীমাদি তুমি তো এত হুটোপাটা বা তুমি এত মজা মস্তিতে ব্যস্ত থাকো, তুমি এইসব জিনিসগুলো খেয়ালই করো না। তাই তোমাকে এই স্ক্রিনশটটা আমি পাঠালাম, তুমি প্লিজ এই স্ক্রিনশটটা দেখো, দেখার পর তুমি এটাকে নিয়ে কিছু বলো। শুধু জাস্ট ফর আমাকে যে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তাদের জন্য আমি এই ইনফরমেশনটা দিচ্ছি। দেখো আমাকে কিভাবে কিভাবে আমাকে তিনটে ধারায় কেস দিচ্ছে, কিভাবে। তাহলে আইন কোথায়? আমি বাবা কোনো কেসকে বলবো না ধোপে টিকবে না, ধোপে টিকেও যেতে পারে ওদের কেস, আমি জেল খাটতেও পারি, কারণ আইনের ব্যাপার। কোনোটাই আমি বলবো না 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 এদের এই কেস ধোপে টিকবে না। কি বলা যায়, আমারটা ধোপে টিকে গেল, আমি জেলের পেছন থেকে থেকে গেলাম, তখন তো আমার ভিডিও করা হবে না। আমাকে তোমরা দেখতে যাবে তো? আমি বন্দি কারাগারে, থালা বাটি কম্বল এই আমার সম্বল, এছাড়া অন্য কিছু দেবে না। কিছু তো একটা হবেই, তাই না? কিন্তু জেলের পেছনে, আমি জেলের পেছনে থাকবো? তোমরা আমায় বাঁচাবে? সত্যিকারে বলো তো, আমি যদি জেলে যাই তোমরা আমাকে বাঁচাবে? তাহলে কি আমাকে কিউআর কোডটা দিয়ে দিতে হবে? ফোনপে আর গুগল পে যে কিউআর কোড সেটা কি আমি তাহলে চিপকে দেবো আমার কমিউনিটিতে? প্লিজ তোমরা আমাকে হেল্প করো, নাহলে আমি বাঁচবো কী করে? আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও, হেল্প মি প্লিজ। কী করবো, গুগল পে ফোনপেটা দেবো? যদি তোমরা অনুমতি দাও তাহলে দেবো। हम क्या करे क्या ना करे कि कैसे मुश्किल है, कोई तो बताओ हम क्या करे अब उपाय। কি করবো তোমরা একটু বলো প্লিজ। গুড মর্নিং, জাসিমাতে সবাইকে স্বাগতম। আমার মাথা পিছলে গেছে, আর কতক্ষণ জ্ঞান থাকবে আমি জানি না, আর কতক্ষণ জ্ঞান থাকবে আমি জানি না, আমি জানি না। আমার মাথা পাইতে গেছে, কত জন্মের পাপ করছি, আমার মাথা পাইতে গেছে। ঠিক হয়েছে, হ্যাঁ যাও সাবধানে যাও, টব আর গাছটা তুলে দিয়ে যাও তো, ওই টব ফুলের টব আর চেয়ারটা ভেতরে ঢুকিয়ে দিয়ে যাও। মাথা ফাইটটা গেছে গো, মাথা বন বন করে ঘুরতেছে, আমি কতক্ষণ কথা বলতে পারলাম জানি না। আর কি অবস্থা আমার, আমি কি করে মাথা নিয়ে লোকের ভেন্ডি চটকামো? বরকে খবর দিছি, বর বেটা আসতেছে না, প্রচুর রক্ত বেড়াই গেছে গো, শরীরে এমনি রক্ত নাই, এমনি শরীরে রক্ত নাই, সব রক্ত কিষানোর রক্ত চুষা চুষা খাইয়া খাইয়া কিছুটা রক্ত বানাইছি, আমার মাথা পাইটা গিয়া সব রক্ত পড়াই গেছে গো, আমি দেখতে পারতেছি না গো, আমি দেখতে পারতেছি না, আমি অজ্ঞান হয়ে যাবো খানিকক্ষণ বাদে। 34 মিনিটের ভিডিও করছি আমি, কারণ আমি বাঁচুম না, আমি বেশিক্ষণ বাঁচুম না, তাই যতটা পারছি টেনে দিয়েছি। তোমরা দেখো আর আমার মেডিসিন কেনার পয়সা দাও গো। একটু ভিডিও করুন তাও শান্তি নাই, কখনো মাম্পি ফোন করে, কখনো মাম্পির মানে বাপ ফোন করে, ফোন করতেই থাকে আমাকে ফোন করতেই থাকে। বিস্কুট আমার মাথা পাইটা গেছে, কত নক্ত বাড়াইছে দেখ, কত নক্ত বাড়াইছে দেখ বিশু, এই বিশু আর কি হবো রে, বিশু তুই কিছু বল, আর কি হবো, আমার মাথার রক্ত নাই, আমি কনে যাবো, আর তো শরীরেও রক্ত নাই, সব রক্ত খাইয়া খাইয়া কিছুটা রক্ত বানাইছিলাম গো, তাও তাও বেটা আমার তো ফাইটটা গেল, দিয়ে সব রক্ত বাইরে গেল গো। এটা হচ্ছে, এই দেখ এগুলোকে বলে খুচরো পাপ, হ্যাঁ এগুলোকে বলে পাপের ফল, দেখেছিস? খা 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 আরো খা, কিষানোর রক্ত চুষে চুষে খা, চুষে চুষে খা, গিলে গিলে খা, দাঁত লাগিয়ে খা, যত পারিস খা, কিষানোর মুত খা, হাগু খা, রক্ত খা, যা খাবি খা, সব ভগবান তোর কাছ থেকে টেনে হিঁচড়ে বের করে নেবে।
এটা নিয়ম, বুঝেছিস? খুচরা পাপ, তোকে তো ভগবান সব থেকে বড় কোপ মেরে রেখেছে তোর আসল জায়গা, তারপরেও তুই ওই বাচ্চা শিশুটাকে ছাড়িস না। ওদের বাড়ির ছোট ছোট প্রাণীগুলো হয়েছে, সেটাও তোর এখন মেন কন্টেন্টে চলে এসেছে। ওদের বাড়ির বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে কি দিচ্ছে না দেখলি? তোর মুখের মধ্যে একদম ওই রড বের করে কেমন সাওয়ার দিয়ে দিল সন্দীপের বাবা বসে বসে ভাত রান্না করে। এটাই সন্দীপরা ওই তোর মতো লোক দেখানো দেখায় না, লোক দেখানো করে না, ওরা যা ওরা তাই ক্যামেরায় দেখায়। ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পেছনে একরকম। কালকে যদ্দূর মনে হয় সম্ভব, হওয়া না হওয়াটা আমি বলবো না, 100%ই এখানে কালকে রানাঘাটে এসেছিল, হ্যাঁ হাজিরা ব্যাপার এরকম একটা কিছু থেকে যায় মনে হয় যদ্দূর সম্ভব। তো সেখানে এসেছিল, আর সেখানটায় এও গেছিল ছুটতে ছুটতে, আই এম কামিং। কেন কি क्योंकि हाँ वो तो बहन के दिखने के लिए नहीं गया था प्रेमिक। हैंडसम बॉय का लैठा माच कैसा है उसके द्वारा कोई काम करके वो भी एक पुटके पड़ा लैठा माच बेर कर सकेगा कि नहीं, ये देखने के लिए गया था वहाँ पर। सामना सामनी देखेंगे, हाँ हैंडसम कैसा है, हैंडसम है ना टेंसम है, उसको तो जो भी दो वो भी वही उसको पसंद है। तो उसका रुचि कुछ भी नहीं है, से तो हमने समझ गया। जब राहुल को लेके माने मंदिरा का बॉयफ्रेंड राहुल जो इतना छोटा बच्चा को लेकर भी उसका ओपिनियन जो था, उसमें ही हम समझ गया उसका सिर्फ एक ही चीज़ बनता है, घपा घप टपा टप, घप घप दो टप टप लो। এটাই হচ্ছে মেন কারণ, মেন কথা যে ওর অ্যাকচুয়ালি ওদের এতটা মানে বেসলেস, এতটা নোংরা ইতর। সেই কারণেই দেখো আমার কালকের না পরশু দিনের চলন্ত লাইভে আমাকে কন্টিনিউ থ্রেড দিয়ে যাচ্ছিল, কন্টিনিউ 24 তারিখে তোর কী হবে দেখিস, 24 তারিখে তুই তোকে কিভাবে বাঁচাবি দেখিস। দেখো এখনও কোনো ডিসিশান হলো না বা কোনো কিছু আমার কাছে আসেনি, তার মানে ওপেন প্ল্যাটফর্মে ওপেন থ্রেড দিচ্ছে। ভাবো, ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি আমাকে থ্রেড দিচ্ছে, কারণ আমি যাতে তোমাদের কাছে সত্যিটা না আনি, প্রত্যেকটা কথা সত্যিটা তোমাদের কাছে আমি তুলে না ধরি। আজকে সন্দীপকে বদনাম করবে ওরা, আর আমি যদি হতে দিই তাহলে আমার নামে কোনো কেস হবে না, কোনো ভিডিও ক্লিপস না, কোনো ফটো ইউজ না, কোনো রকমের কারোর নাম করে ভিডিও করি না, তারপরেও আমাকে থ্রেট দিচ্ছে যে আমার খবর আছে। আর 24 তারিখে আমি আমাকে কি করে বাঁচাবো দেখ, আমি অবশ্যই সেই স্ক্রিনশটগুলো তোমাদের দেবো, তোমরা দেখে নেবে, পরপর করে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পড়ে নেবে। মানে ভাবো ওপেন লাইভে, তোমরা যারা আমার লাইভ জয়েন করো তারা নিশ্চয়ই দেখেছো, তার মানে এরা কতটা নোংরা, সেটা তো কতটা নোংরা আমাদের আর দেখতে হবে না, সেটা আমরা মাল রিকভারির দিনেও দেখে নিয়েছি যে কতটা নোংরা। মানে জোর করে ও থাকবে প্রেমিকের সাথে, ওকে উৎসাহ দেবে প্রেমিকের সাথে থাক, মারামারি কর, লাপালাপি কর, ক্যাথার সঙ্গে মধ্যে গুতোগুতি কর, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খা ওকে। কেন রে? তোর যখন শারীরিক সুখের দরকার, তোর যখন মনের সুখের দরকার, তোর যখন মানসিক শান্তির দরকার, আরেকজনের দরকার নেই। আরেকজন কোথাও যাবে না, আরেকজন কারোর সঙ্গে মিশবে না, আরেকজন কারোর সঙ্গে কথা বলবে না, আরেকজন তার লাইফটাকে এগিয়ে নিয়ে যাবে না। না, একজনের বেলায় সব কিছু রেস্ট্রিকশান, আর একজনের বেলায় সব কিছু ফ্রিডম। এ कैसा चलेगा এ? টাকা সবসময় করে, নির্যাতনের কথা বলে, মানুষকে শুধু ভুল ভাল বোঝানোর চেষ্টা করে। সন্দীপের বাবাকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করেছে, সন্দীপের মাকে ভুল বোঝানোর চেষ্টা করেছে, সন্দীপের প্রতিচ্ছবিটা ভুল করে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি পেরেছে? পারেনি। বরং যে বড় মুখ করে তার একটা বড় আসন সন্দীপ নিজে থেকে পেতে রেখেছিল, যে সে এই জায়গাটা সম্মানের জায়গায়, সেই জায়গাটায় কেউ তোমরা হাত দেবে না বা কেউ তোমরা কিছু বলবে না। যদিও সন্দীপ কখনোই কোনো ব্যাপারে আজ পর্যন্ত সন্দীপ কোনো মানুষকে কোনো রকমের কথা বলার সাহসই রাখে না, কারণ ও নিজেদের লোককে ঠিক করে বলতে পারে না, ও বাইরের লোককে বলবে কি? ওর যদি সত্যিই সাহস থাকতো যে মানুষকে সামনাসামনি বলার যে তুমি এটা করো না, বা তুমি এটা বলো না, বা তুমি এটা বলো, বা তুমি এটা বলবা না, এই সাহসটা যদি থাকতো না, সবার আগে ওই যে বড় মানুষ হয়ে লাফালাফি করে তাকেই সবার আগে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত তোমার এই ভুল, আর তুমি এই ভুলগুলো আর এই অন্যায়গুলো আমার ওপর করেছো। তার প্রত্যেকটা জিনিসের আমার জানার অধিকার আছে। তুমি আমাকে মানে পরিষ্কার করে প্রত্যেকটা জিনিস দেখাও, তুমি কেন আমাকে এতদিন ঠকিয়েছো, কেন আমার পয়সা মেরে খেয়েছো, সে বলতো।
ও বলতে পারেনি। এবং এটাও ও বলতো যেদিনকে ও বেরিয়ে গেছে সেই দিনই ওর এগেনস্টে ওর কেস করা উচিত ছিল, যেটাও সন্দীপ করেনি। কেন করেনি? ভেবেছে না, নোংরামি সে যতটা করে করেছে, এরপর আমি বেশি এইগুলোকে নিয়ে ঘাঁটতে চাই না, যা হয়ে গেছে হয়ে গেছে। আর বউ বেচে কখনোই সন্দীপ না খাওয়ার ইচ্ছা আছে, না খেতে চেয়েছে। সন্দীপ কখনোই কোনো ব্যাপারে ভেতরে ঢোকেই না। এই দিক থেকে খুঁচিয়ে 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 সন্দীপকে যখন ঘা করে দেয়, তাতেও সন্দীপ উফ অবধি বলে না। উফ অবধি বলে না। সন্দীপ উফ কখন করে জানো? যখন এই ভিউয়ার্সরা কন্টিনিউ বলে সন্দীপ আর আমরা নিতে পারছি না, কেন তুমি উত্তর দাও না, কেন তুমি কিছু বলো না, কেন তুমি এর জবাব দিচ্ছ না, তাহলে কি তুমি এটা করেছো? তখন সন্দীপ দেখছে যে না, মানুষ তো আমাকে ভুল বুঝতে পারে, সেইটুকু টাইমে ও বেরিয়ে মানুষকে ক্লিয়ার করে দিয়েছে। নাহলে সন্দীপ কোনো দিনই কোনো বিষয় সোশ্যাল প্ল্যাটফর্মে আনার চেষ্টাই করেনি। প্রথম দিনে যে আনাটা, সেটা আমি বললাম না, সেটা ভগবান যা করে মঙ্গলের জন্য করে। সেদিন হয়তো আনার পর সন্দীপ বহুত পস্তেছে, সন্দীপ পস্তেছে, আমরাও পস্তেছি, আমরাও বলেছিলাম কি দরকার ছিল, কেন এটা হলো। কিন্তু পরবর্তী রূপ দেখার পর বুঝলাম না, সেটা দরকার ছিল। আজকে ওই রূপটার বিষয়ে আমরা জেনেছি বলেই আমরা সন্দীপ ঠিক না অন্য কেউ ঠিক, এটা আমরা বিচার করতে পেরেছি। এটা আমাদের মধ্যে বিচার করার ক্ষমতাটা এসেছে যে না, সত্যি কি এদের ফ্যামিলিটা খারাপ, না এ খারাপ, না এর ওপর সত্যি অত্যাচার হয়েছে, না সত্যি ওরা মুখোশের আড়ালে আর এক রকম চেহারা, সেটা আমাদের বুঝে পেতে সাহায্য করেছে সেই রাতের সেই ভিডিও। সেই রাতের সেই ভিডিওতে এমন কিচ্ছু বলা ছিল না। পরবর্তী ভিডিওগুলোতে যেভাবে সন্দীপকে, সন্দীপের মাকে, সন্দীপের বাবাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা মুহূর্তে শুধু সন্দীপের শারীরিক অক্ষমতার কথা বলা হয়। সন্দীপের শারীরিক অক্ষমতা যদি এতই থাকে, তাহলে একটা ছেলে পৃথিবীতে আসতো না। সোমনাথের শারীরিক অক্ষমতা যদি এতই থাকে, তাহলে সোমনাথও একটা সন্তানকে পৃথিবীতে আনতে পারতো না, তাই না? শারীরিক অক্ষমতাটাকে বারবার ট্যাগলাইন করে এই নোংরা মহিলা লোকের কাছে ব্যবহার, অথচ ও যার সঙ্গে থাকে তারই শারীরিক অক্ষমতা বলে সে একে একটা জিনিস, একটা সব থেকে অমূল্য জিনিস গিফট দিতে পারিনি। অ্যাকচুয়ালি শারীরিক অক্ষমতা কার সেটা আমরা সবাই জানি, যে সে তার শারীরিক অক্ষমতার জন্যে কিন্তু সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ গিফট সেইটাই সে তার ওয়াইফকে দিতে পারেনি। সে সেই দিকটায় দিতে পারেনি, তাতেও সে খুশি হয়ে তার সঙ্গে সংসার করছে। আর অন্যান্য মহিলাদেরকে শুধু তোরা নির্যাতিত হচ্ছিস, তোরা নির্যাতিত হচ্ছিস, তোদের উপর মানসিক টর্চার হয়েছে, তুই তো এতদিন সংসার করলি, আমি হলে প্রতিবাদ করতাম, আমি হলে কবে বেরিয়ে যেতাম, আমার বাড়ির আমার নিজের বোন হলে আমি কখনোই সেখানে বিয়ে দিতাম না, এরকম করে। আর একজনও সে তার নিজের একটা মনের মনের লুকানো রিভেঞ্জ যেটাকে বলে, সেটাও সে তার সুযোগ যখন দেখেছে হাতি কাদায় পড়েছে, তাহলে হাতিকে এই টাইমে একটু লাথি আমিও মেরে আসি, সেই সুযোগটা নিয়ে তার প্রিয় মানুষ, তার নিজের লোকও ওকে কাদায় ফেলে লাথি মেরেছে। সময়ে আমরা জানি অসময়ে সবসময় নিজেদের লোক পাশে থাকে, কিন্তু না, আমরা সন্দীপের ক্ষেত্রে দেখেছি অসময়ে সবসময় কাছের লোক দূরে চলে গেছে, নিজের লোক তো আরও আগে দূরে চলে গেছে। নিজের লোক সে যারা অনেকে বলে না ভুল করো, প্লিজ তোমরা এই ভুলটা করো না, ওরা কখনোই ওর নিজের লোক নয়। নিজের লোক হলে মাকে এইরকম প্রতি মুহূর্ত সবার কাছে ছোট করতো না বা ছোট হতো না। মাকে যারা দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে, তাদের চ্যানেলকে বলছে সাপোর্টার বা শুভাকাঙ্ক্ষী বা পজিটিভ হচ্ছে চিন্তক, সুচিন্তক। আর যারা সন্দীপের হয়ে বলছে তারা হচ্ছে এজেন্ট। মানে মাকে যারা নোংরা করছে, মাকে যারা খারাপ বলছে, তারা সেই মেয়ের চোখে ভালো, তাদের চিন্তা ধারা পজিটিভলি তারা তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর সন্দীপের পাশে যারা দাঁড়াচ্ছে তারা নেগেটিভ আর হচ্ছে তারা এজেন্ট ভাড়া করে নিয়েছে সন্দীপ। ইনি কী করেছে সেটা আমাদের কারোর জানতে বাকি নেই। ইনি মায়ের আশীর্বাদকেও পেটে সহ্য হয় না। মায়ের স্নেহ ভালোবাসা সেটা হচ্ছে বিজনেস। ভাই যে মানে কঠোর পরিশ্রম করেছে, তার কাছে যে ভালোবাসা বা নিজের দিদিকে বিশ্বাস করে দিদির সাথে যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, সেইখানটায় ভাইকে কিভাবে ঠকিয়েছে সেখানটায় আমাদের আর অজানা কিছুই নেই। তাহলে আমি সেখানে বলবো কি করে তোমরা বলতে পারো বা ভাবো বা চিন্তা করো যে কোনো না কোনো দিন এই সন্দীপের বিপদের দিনে সন্দীপের পাশে দাঁড়াবে? সন্দীপের মা, মানে সন্দীপের মাই বলবো, সন্দীপের মায়ের বিপদের দিনে বা সন্দীপের বাবার বিপদ দেখে এই পাশে দাঁড়াবে? যারা দাঁড়ানোর হয় না তাদেরকে বলতে হয় না, তারা দাঁড়ায়।
আজকে বলছি, বহু মানুষ আছে যারা সন্দীপকে এমন অন্ধের মতো ভালোবাসে, সন্দীপকে এমনভাবে, সন্দীপের জন্য তারা কি করতে পারে না, শুধু একবার একবার বলাতে সন্দীপের জন্যে তারা তাদের অমূল্য সম্পদগুলো দিয়ে দিতে পারে। এত ভালোবাসে সন্দীপকে। এমনি তারা তো তাদের কেউ না, সন্দীপের তো রক্তের কেউ না। কোনো দিন তারা সন্দীপকেও দেখেনি, সন্দীপও হয়তো তাদেরকে দেখেনি। আর আগামী দিনে দেখবে কি না সেটাও কোনো গ্যারেন্টি নেই। হয়তো দেখাও হয়ে যেতে পারে, আবার হয়তো অনেক দিন পর দেখাও নাও হতে পারে। তো এখানটা বলি, আমরা সবসময় তবুও প্রত্যেকটা মানুষ সন্দীপের পাশে, প্রত্যেকটা মানুষ সন্দীপের মাথায় আশীর্বাদ করছে। কোথায় যাবে সেই সবগুলো? ভালো হয়ে ফিরবে। আর আমাকে জেল কাটানো, আমাকে ভয় দেখানো, আমাকে সরে যাওয়া, সেটা ঈশ্বর। সব কিছু দেখ, সব কিছু হয় ঈশ্বরের ইচ্ছায়। আজকে আমরা এই মানুষটাকে, যে মানুষটাকে নিয়ে সবাই নেগেটিভ চিন্তা করে, সেই মানুষটাকে একটা সময় প্রত্যেকে নয়নের মণি করেছিল এবং ভালোবাসা দিয়েছিল। কেন দিয়েছিল বলতো? কখনো ভাবতে পারিনি এই মেয়েটা এরকম নোংরা হতে পারে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তাদের একটাই কথা, এতটা নোংরা আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি। এবার ভাবতে বলতে পারিস তোরা, তাহলে সন্দীপকে যে এখন তারা ভালোবাসছে বা বিশ্বাস করছে, সন্দীপকেও একটা সময় সন্দীপের আসল চেহারা বেরিয়ে আসবে। যেদিন বেরোবে সেদিন তারা সেই মুহূর্তে বিচার করবে। এখনও তো বেরোয়নি। তখন প্রথম দিদি আমলেও সন্দীপকে যেমন দেখেছে, বউ আমলেও সন্দীপকে তেমন দেখেছে। আজকে দিদি বউ কেউ পাশে নেই, তারপরেও সন্দীপকে যা দেখছে, ভিউয়ার্সরা আর কত দেরি করবে, আর কত দিন পর মুখোশ খুলবে। ওদিকে 5 বছর, মানে 5 নয়, প্রায় 5-6 বছর, 6 বছরের ওপরে, এইদিকে 5 বছর, তার মানে প্রায় 6-7 বছর ধরে একটা ছেলেকে একভাবে দেখতে দেখতে মানুষের তো চোখে ভালো আর মন্দ বিচার করার ক্ষমতাটা হয়েইছে। সেই সময় যখন তাকধুমাধুম বেঁধেছে, কত ভিউয়ার্স এটাও আমার কমেন্টে লিখে, সেই সময় কিন্তু আরেকজন দীপ ভাইয়ের নামে অনেক কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিল, বারবার বলে ফেলবে, কিন্তু সন্দীপই আটকে রেখেছিল। না থাক, এটা বলতে হবে না, না থাক ওটা বলতে হবে না, না থাক বাদ দাও, থাক গা, ওটা আমাদের নিজেদের লোক। করেনি, চাইনি। প্রচুর ভিডিও দেখছি তো, তারা প্রত্যেকটা মূলত বলেছে সন্দীপ তো আনেনি, সন্দীপ তো মার্কেটে তাদের পারিবারিক সমস্যাটা আনেনি, পারিবারিক সমস্যাটা অন্য কেউ এনেছে। কারণ সে চ্যানেলটা বন্ধ করছে, বন্ধ করলে মানুষকে কৈফিয়ত দিতে হবে যে কেন ওদের চ্যানেল তুমি বন্ধ করবা কেন। আর এরা তো অবশ্যই ওই চ্যানেলটায় নেই কেন সেটার উত্তর তো দেবেই কোনো না কোনো সময়। এরা কিছুই বলেনি। কতটা জানিস রে? দেখ, ভগবান ঠিক তোর বিচারটা করেই দিল। মাথাটা ফাইটটা গেল, যা, মাথাটা যে ফাইটটা গিয়ে যতটুকু রক্ত বানাইছিলি সব গামছায় বেড়াই গেল রে, বরফ শুদ্ধ। ফাইটছে ফাইটছে, ডিপ হয়ে ফাইটছে। আসল ব্যাপার, বাড়াই গেছে বলে বেঁচে আছে। ও তো অন্ধকার দেখতেছিল কিছুক্ষণের জন্যে। আমি আমি জানি না, আমি অজ্ঞান হয়ে যাব, আমি তো অন্ধকার দেখতেছি, আমি তো কিছুই না দেখি, আয় কিছুক্ষণ বাদেই অজ্ঞান হয়ে যামু, আর মাথা ঘুইরা পড়ুম, আয় তো কিছু না দেখি গো, সামনে ক্ষণ কিছু দেখি দেখ, আমি তো বাঙালিটা ঠিক করে দেখছি না, সব যেন ধোঁয়া 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 হয়েছে। এই মিনিটটা কত মিনিট হয়েছে? ও এখনও 30 হয়নি, এখনও 4-5 মিনিট তোমাদের সাথে কথা কইতে হবে। শোনো, আমি আমি ফোন করছি, আমার মাথা ফাটছে, আমি ফোন করছি। আরে তাড়াতাড়ি আসো গো, আর সব যা যা বানাইছিলাম সব বিলেটখানি বেড়াই গেল গো। আমি কি করব, আমি কি করে দিল্লি যাও, আমার কেসের ডেট আগে আসতেছে, আমার মাথা ব্রেন শর্ট হইয়া যেতেছে হয়েছে চৌধুরী। আমি কি করব, আমার তো না ভালো লাগে। ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করায়, যে দূর পারুম টাইনে টাইনে আমি ব্লগিং চ্যানেলকে দাঁড় করাই ছাড়ুম। আর বোনের সঙ্গে কাল দেখা করছি, হায় ভগবান, ইউটিউববাসীর নজর লাগছে, আর বোনের সঙ্গে আমি কাল দেখা করলাম, আর আজ আমার মাথা ফাইটতে গেল গো। তো ওর মতন আমি এতক্ষণ ধরে বকতে পারবো না, মানে ওর মানে ওই সব ইয়ে করতে পারবো না। আমার মনে হয় বাথরুমে কি গিজার লাগাচ্ছিস নাকি? এদের গিজার দেখে তোমাদের আবার জানাবেন না সব কিছু, গিজার লাগিয়েছে। আমি যদিও দেখিনি, কিন্তু এইটুকু আমাকে একজন স্ক্রিন রেকর্ড করে দিয়েছে, পাঠিয়েছে, তাই আমি ওইটুকু দেখলাম। আমার তো চ্যানেল দেখো না ইচ্ছা করে। তা দেখো তো বাথরুমে গিজার টিজার লাগিয়েছে কিনা, কারণ গিজারের টাকা আনতে গেছিলো কিনা আবার হতে পারে। দীপ ভাই,
তুমি আসো, আমি তো কিচ্ছুর মাধ্যমে তোমায় দিতে পারুম না, তাই আসো ক্যাশ দিমু। আর তুমি গিজার লাগাই নাও, ভালো করে ঠান্ডা গরম জল দিয়ে স্নান করো। দেব ভাই আসো। আর তুমি, আমি তোমাকে এই যে টাকাটা দিলাম কাউকে কইও না, তুমি বরং শুধু 5 লাখ টাকা দেয়নি, 5 লাখ টাকা দেয়নি, আর আমার ছেলে পোলারে দেখায়া ভিউজ কামাইছে, এই নিয়ে তুমি বলতে থাকো বলতে থাকো বলতে থাকো বলতে থাকো, আর আমরা শুনে হচ্ছে ঝাঁটা মারতে থাকুম মারতে থাকুম মারতে থাকুম আর মারতে থাকুম। ওর ছেলেকে দেখিয়েও ভিউজ কামাবে, বেশ করবে, 100 বার কামাবে, 1000 বার কামাবে। আর আমি তো বলবো সন্দীপকে কিষাণুকে দিয়েই গুড মর্নিং করা উচিত, কিষাণুকে দিয়েই গুড নাইট করা উচিত। সবসময় কিষাণুকে দেখবো আমরা। অবশ্যই তার ভিতরে তোমাদের ক্রিয়েটিভিটি তো থাকবেই, তোমাদের কাজ, তোমাদের ডেলি রুটিন, তোমাদের ঘুম, আর তোমাদের যদি ওদের ডেলি রুটিনটাই তো শুরু হচ্ছে ওকে দিয়ে, ওকে দিয়েই সকাল, ওকে দিয়েই দুপুর, ওকে নিয়েই রাত, ওকে নিয়েই বিকেল, ওকে নিয়ে, ওকে ঘিরেই তো ওদের 24 ঘন্টা চলে। তাহলে অবভিয়াসলি ও আসবেই, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওর স্কুলে যাওয়া, ওর অ্যাক্টিভিটি, ওর দুপুরে বিকেলে পড়া, ওর পড়তে যাওয়া, তার ভেতরে এরা এদের মতো কাজ করা, বাজার করা, রান্না করা, এর বাইরে আর কী দেখাবে গো তোমাদের? হ্যাঁ, এর বাইরে দালালকে জিজ্ঞাসা দিনই কী দেখাবে? ও কি সন্দীপের আন্ডার প্যান্ট দেখতে চায়? কী দেখাবে? আর কি দেখাবে সন্দীপের চ্যানেলে? ওদের আর কোনো ক্রিয়েটিভিটি নেই ওর ছেলেকে দেখানো। তোর কি আছে রে লোকের ভিডিও করা ছাড়া? ও তোর আবার ওর চ্যানেল থেকে খুদ বের করা ছাড়া তোর কি আছে? আমাকে একজন কমেন্ট লিখেছিল যে এদেরকে বাদ দিয়ে তুমি ভিডিও করে দেখাও। সেখানটা দেখছি আমার আর এক ভিউয়ার্স কমেন্ট লিখে এসেছে, এটা দালালকে বলে আসো। দালালও সন্দীপকে ছেড়ে অন্য কোনো, মানে নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাক। মাথা ফাটছে। ওইখানটায় ওই চ্যানেলটাতেও ভিডিও কম, কন্ট্রোভার্সি বেশি, ওখানে কাজ কম থাকে, ওখানেও দেখবে বসে বসে বক্তৃতাই মারছে, মানে কাজ করা গত নাড়ানোটা অভ্যাস নাই, পারে না বাচ্চারি। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রস্তুত থেকো, খুব শিগগিরই অনেক বড় ঘটনা ঘটতে চলেছে। 24শে ডিসেম্বর আমার বাড়িতে বোম ফাটবে, তোমরা অপেক্ষায় থেকো। অবশ্যই আমি আবার চোরের মতন কিচ্ছু করব না, যাই করব যেটুকু করব তোমাদেরকে সম্পূর্ণ জানাবো, কারণ তোমরা হচ্ছ অবশ্যই আমার ভালোবাসার মানুষ, আর তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত জানার অধিকার আছে। যেটাই হবে তোমরা জানতে পারবে, যেটাই হবে যেভাবেই হবে তোমরা জানতে পারবে। 3টে ধারায় কেস হবে, কি কি বিষয়ে কেস করেছে সম্পূর্ণটা ডিটেলসে আমি তোমাদেরকে বলবো। কিন্তু তোমাদের কাছে কিছু লুকাবো না, তোমাদের হেল্পের যেহেতু আমার প্রয়োজন পড়বে, তাই তোমাদের কাছে লুকানোর কোনো প্রশ্নই আসছে না। পাঠা 24 তারিখে, কি 24 তারিখে যেতে হবে না? 24 তারিখে চিঠিটা আসবে। তারপরে এই যে দেখো, আমরা চিঠিটা এলে আর আটকে উঠবো না, এরাই না সাসপেন্স সব নষ্ট করে দিচ্ছে। সারপ্রাইজ, যেটা আমার বাড়িতে একটা অজানা চিঠি ফট করে আসবে, তখন দেখবো আমাদের মাথায় বলে না বাজ পড়ার মতন। এখানে বাজ পড়বে না, বাজ পড়ার আগে আমি ঢেকে ঢুকে কভার করে নিচ্ছি। 24 তারিখে আসবে চিঠি, চিঠি এলেই খুলে তোমাদেরকে পড়ে শোনাবো, দেখাবো। তোমরা রেডি থাকো 24 তারিখে। আর 25 কি 26-এর মধ্যে একটা বড় সড়ো পিকনিক হতে চলেছে। আমি তো জানি আমাদের পিকনিক করলে ওরা তো বাধা দেওয়ার চেষ্টা করবেই। তার মধ্যে অবশ্যই জামিন যদি নিতে হয় বা আমাকে জেলে যদি যেতে হয়, তাহলে তার ব্যবস্থাটাও আমাকে রেডি রাখতে হবে। ভালো হয়েছে, থ্যাংক ইউ রে যে কমেন্টটা লিখেছিস ডেভিল। আমি ঠিক থাকবো।